হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি। আমরা প্রশ্ন বিচিত্রার থেকে রায় মার্টিনের প্রশ্নপত্র সলভ করছি। সো আমাদের 5 নম্বর স্কুল পর্যন্ত হয়ে গেছে, 6 নম্বর স্কুলে জিওগ্রাফিটা করব। হিস্ট্রি সবগুলো স্কুল হয়ে গেছে আমাদের। হিস্ট্রি লাইন ভিত্তিক পড়া হয়ে গেছে, হাতে কলমে প্রশ্ন উত্তর হয়ে গেছে, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয়ে গেছে, সব হিস্ট্রি প্লেলিস্টে পাবে। জিওগ্রাফিও আমাদের লাইন ভিত্তিক পড়া হয়ে গেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয়ে গেছে পাঠ্য বইয়ের। এখন আমরা একটু প্রশ্নপত্রটা সলভ করছি, ঠিক আছে? বাংলাও হয়ে গেছে। দেখো কি বলেছে, বলছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে অনুসুর অবস্থান উত্তর গোলার্ধে যে ঋতুতে হয় তা হলো গ্রীষ্ম নাকি শীত, নাকি শরৎ নাকি বসন্ত। তো কখন হয় না, আমরা শীত ঋতুতে জানি, তো আনসার ইজ শীত। নেক্সট পরেরটা, পরের প্রশ্ন আমাদের বলেছে যে কলকাতার অবস্থান করছে, কলকাতা অবস্থান করছে 22°34' দক্ষিণ, 23°34' উত্তর, 21°34' দক্ষিণ, নাকি 22°34' উত্তর অক্ষরেখার ওপর। তাহলে এইটা আমরা করতে পারি যে 22°, আরেকবার পড়ে নিই সবগুলো অপশনকে, এটা করতে পারি যে 22°34 উত্তর অক্ষরেখা। নেক্সট পরেরটা, পরের প্রশ্ন আমাদের বলেছে যে এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত। আচ্ছা, অপশন একটাই দিয়েছে এশিয়া, আর এর মধ্যে রয়েছে ইউরাল পর্বত, আরও 2-4টে অপশন থাকার কথা। যাই হোক, ইউরাল পর্বতটা যখন আমাদের রয়েছে, তো ইউরাল পর্বত অলরেডি আনসারটা রাইট আনসার, ঠিক আছে? এটাই হবে। ওকে, অপশনগুলো এখানে লেখা নেই, বাট এটা রাইট আনসার। নেক্সট পরেরটা বলেছে নিচের প্রশ্নগুলো একটি বা দুটি শব্দে উত্তর দাও। চলো পরের পেজে দেখি। নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে মুক্তিবেগ কাকে বলে। আচ্ছা, আমাদের এটা জিওগ্রাফি বইতেই আনসারটা পাবো আমরা। এখানেই পাবো মুক্তিবেগ কাকে বলে। দেখো কি রয়েছে, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপর দিকে ছুটতে পারলে একে বলে মুক্তিবেগ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, সেটা আরও নিচের দিকে না পড়ে শূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো মুক্তিবেগ। ওকে, তো পুরোটা কিন্তু একটু লিখবে, এতটাই লিখবে, হলো? নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে যে স্বর্ণরেণুর নদী ও পিথ নদীর নাম লেখো। তাহলে স্বর্ণরেণুর নদী আমরা করতে পারি ইয়াংসি, আর একটা কি বলেছে, পিথ নদী আমরা করতে পারি হচ্ছে হোয়াংহো, ঠিক আছে? 19 হয়কার। আচ্ছা, একটা হচ্ছে এটা হচ্ছে ইয়াংসি, আর একটা হচ্ছে হোয়াংহো, হলো? নেক্সট পরের প্রশ্ন বলেছে 3 নম্বরে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। বলছে অপসূর অবস্থান ও অনুসুর অবস্থান কাকে বলে। এটাও আমরা পাঠ্য বইতে পাবো। অপসূর অবস্থান আর অনুসুর অবস্থান এখানেই আছে। দেখো এই যে এখানটা বলছে যে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15,20,00,000 কিমি। একেই বলা হয় অপসূর অবস্থান, বলা হয় হলো। নেক্সট কি বলেছে, আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। তো 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে অনুসুর অবস্থান বলে। তো অনুসুর অবস্থান এতটুকু দিলেই হবে, অপসূর অবস্থান বলা হয় এতটা পর্যন্ত। 4 জুলাই থেকে বলা হয় এতটা পর্যন্ত দিলেই হবে, ঠিক আছে? এটা আমাদের পাঠ্য বইতে রয়েছে, 5 নম্বর পাতাতে এটা পেয়ে যাবে, ঠিক আছে? আর আগেরটার পাতা ছিল হচ্ছে 3 নম্বর। আগে যেটা আমরা আনসারটা পেয়েছিলাম মুক্তিবেগ, এটা 3 নম্বর পাতায় ছিল, ঠিক আছে? নেক্সট
পরের প্রশ্ন কি বলেছে, বলেছে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলোয় প্রায় বন্যা দেখা দেয় কেন বা বন্যা হয় কেন? এটা আমরা এশিয়ায় যাব, এদিকেই পাবো আমরা। দেখো, ও এইটা না, এটা তো পর্বতের ব্যাপারটা এলো, ভূমি রূপে আছে, এটা নয়। এশিয়া পেয়ে গেছি আমরা। এশিয়ায় আমরা এখানে পাবো উত্তরে বিষয় সমভূমি। দেখো কি দেওয়া আছে, আমাকে প্রশ্ন ছিল হচ্ছে এশিয়ার, প্রশ্নটা কি ছিল, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলোতে প্রায় বন্যা হয় কেন? তো আমরা এইখানটা লিখবো। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলোর মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা, যে ওব নদী, ঠিক আছে, তারপরে এসিনি নদী, তারপরে হচ্ছে লেনা নদী। ওকে, এখানে কি বলেছে বৈশিষ্ট্য, এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থান, প্রায় বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে, শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলের বেশি বৃষ্টি হয় বলে বা বেশি বৃষ্টি হলে ওই নদীর জল মোহনায় বরফ বাঁধা পেয়ে বন্যার সৃষ্টি হয়। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ওই জল নদীর মোহনার বরফে বাঁধা পেয়ে বন্যার সৃষ্টি করে। তাহলে আমরা এতটা দেব, তাহলেই হবে, যেহেতু ছোট আনসার দেওয়া আছে আমাদের, মানে ছোট প্রশ্নে দেওয়া আছে, তো আমরা এতটা দেব, তাহলেই হবে। নদীগুলো কি আছে, মোহনাগুলো কি আছে, একটু হাইলাইট করবে। ওকে, নেক্সট দেখো, আমি প্রশ্ন উত্তরে অলরেডি লিখিয়েছি এগুলো, এছাড়াও বড় প্রশ্ন উত্তরের ভিডিওটা যখন আসবে সমস্ত প্রশ্নগুলো আমি আনসার দিয়ে দেবো, তো চাইলে এখান থেকে পড়তে পারো, বা আমি যখন আনসার দেবো সেটার থেকেও পড়তে পারো, বা পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আনসার কিছু দিয়েছি তাতেও আছে। নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, অধিবর্ষ কাকে বলে? আচ্ছা, অধিবর্ষ কাকে বলে এটাও আমরা পাঠ্য বইতে পাবো, প্রথম চ্যাপ্টারেই আমরা পাবো এটা। এই যে অধিবর্ষ কাকে বলে, এখানে আমাদের পেয়ে যাব। দেখো, আমাদের ক্যালেন্ডারের 1 বছর আর পৃথিবীর একবার পরিক্রমণের সময় একই হওয়া উচিত, ঠিক আছে, ব্যাকেটে লিখে দেবে, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়, ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময় হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর পুরো দিন মানে 24 ঘন্টা যোগ করলে করা হয় ক্যালেন্ডারে। এই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে 29 দিনে আরেক বছর হয়, মানে 29 দিনে মাস হয় 28-এর জায়গায় আর কি, আর বছর 366 দিনে হয়। 366 দিনে বছরকে বলা হয় অধিবর্ষ, ঠিক আছে। তাহলে আমরা জানবো, সিম্পলি লিখবো যে আমাদের বছর 365 দিনে হয়, ঠিক আছে। পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমাদের বছর 365 দিনে হয়, তো 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়টা যে বেঁচে যাচ্ছে, এটা 4 বছর অন্তর একদিন হয়ে যাচ্ছে, মানে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ফেব্রুয়ারি মাসে সেটা হচ্ছে, সেখানে ফেব্রুয়ারি মাসটা 28-এর জায়গায় 29 দিনে ধরা হয়, আর তখন একদিন যেহেতু বেড়ে যাচ্ছে 4 বছর অন্তর, তো সেই জন্য বছরটা 365 জায়গায় 366 দিন হয়ে যায়, তো 366 দিনে বছরকে বলা হয় অধিবর্ষ। ওকে, এইভাবে আনসারটা লিখবে। নেক্সট, পরের প্রশ্ন বলেছে যে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে। 3টে করে বৈশিষ্ট্য দিয়েছে আমাদের লেখার জন্য, এটাও আমরা পাঠ্য বইতে পাবো। আমরা এদিকে চলে যাব স্বাভাবিক উদ্ভিদের দিকে। এখানে আমরা পাবো, তারপর জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ আগেই আছে কিছু। ওকে, স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি এখানটা রয়েছে, দেখো এখানটা দেওয়া আছে বিভিন্ন ধরনের। দেখো, স্বাভাবিক উদ্ভিদের চরিত্র
স্বাভাবিক উদ্ভিদদের চরিত্রে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। নিরক্ষীয় জলবায়ুতে জন্মায় চিরহরিৎ বা চিরসবুজ উদ্ভিদ, আবার মরু অঞ্চলে জন্মায় কাঁটা জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এখানে কোন জাতীয় কোন ইয়েতে জন্মায় সেটা দিয়েছে। যদি ছোট প্রশ্ন দেয় তো একটুখানি লিখলেই হবে, বড় প্রশ্নে দিলে একটু লিখতে হবে যে জলবায়ু অঞ্চলে এখানে স্বাভাবিক উদ্ভিদ কী ধরনের দাঁড়ায়। ওকে, তারপরে মৌসুমী অঞ্চলে কী ধরনের হয়। ওকে, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো একটু আমাদেরকে হাইলাইট করে দিতে হবে যদি বড় প্রশ্নে এটা দেওয়া হয়। নেক্সট, পরের জায়গায় যাব, পরেরটা যাব। এটা তোমাদের 91 পাতার থেকে অ্যান্সারটা পাবে। 3 নম্বরে আছে তো অল্প একটু লিখলেই হয়ে যাবে। নেক্সট, পরেরটা বলছে 5 নম্বরের আমাদের কি দিয়েছে প্রশ্নটা। 5 নম্বরের প্রশ্নে আমাদের, এটা কিন্তু 5 নম্বর আনসারও 5 নম্বরের। ঠিক আছে, দিয়েছে হচ্ছে অক্ষরেখা দাঘিমা রেখার 5টা করে বৈশিষ্ট্য দিয়েছে। তো অক্ষরেখা দাঘিমা রেখা আমরা পেয়ে যাব প্রথম দিকেই, এখানেই পাবো অক্ষরেখা দাঘিমা রেখা। অক্ষরেখা দেখো, অক্ষরেখা বলছে পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়, অক্ষরেখা পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। নেক্সট বলেছে যে অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হলে যথাক্রমে উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু। ওকে, এখানে কটা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7খানা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট পড়ে রাখবে। ওকে, আমাদের 5টা করে পয়েন্টকে লিখতে দিয়েছে, তাই তো। তো এখানে 5টা পয়েন্ট পেয়ে যাবে। এটা অক্ষরেখা পেলে দাঘিমা রেখাটায় আমাদের একটু যেতে হবে। এখানে দাঘিমা রেখাটা পাবে। দাঘিমা রেখা কি বলেছে? দাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। দাঘিমা রেখাগুলো খুব ইম্পর্টেন্ট, অক্ষরেখা দাঘিমা রেখা অবশ্যই পড়বে। দাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। দাঘিমা রেখাগুলির মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি। নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। প্রত্যেকটা দাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে। 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম। যেহেতু একটাই দাঘিমা রেখা তাই তার পূর্ব পশ্চিমে উল্লেখ করা হয় না। তাহলে এখানে টোটাল 5টা পয়েন্ট রয়েছে, 5টার 5টাই দিতে হবে। ওকে, যেহেতু আমাদের 5টা করে পয়েন্ট করতে দিয়েছে। ক্লিয়ার? এটা আমাদের পেজ নম্বর 23, সরি এটা 24-এ রয়েছে, আগেরটা কতই রয়েছে? 21-এ রয়েছে। ওকে, নেক্সট, পরের প্রশ্ন বলেছে এশিয়ার ভূমধ্যসাগরীয় মৌসুমী জলবায়ু কিভাবে ওই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করছে তা লেখো। উদ্ভিদকে কিভাবে প্রভাবিত করছে না, কোথাকার বললো? এশিয়া ভূমধ্যসাগরীয়। আচ্ছা, এদিকে যাব আমরা, নদী হলো এশিয়া। আচ্ছা, এখানে আমাদের উদ্ভিদ বলেছে না, তাহলে আমরা এখানে দেখব আমাদের কি বলেছে না, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুকে কিভাবে। তাহলে এখানে দেখো জলবায়ুটা দেওয়াই আছে, মৌসুমী জলবায়ু দেখো এখানটা দেওয়া আছে। মৌসুমীয় জলবায়ুটা কিরকম, উদ্ভিদ কি আছে না আছে সবটাই দেওয়া আছে, ডিসকাশন করে দেবে। আরেকটা দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু এটা আছে, ডিসকাশন করে দেবে। ঠিক আছে, পুরোটাই দিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের এই পেপারটা কমপ্লিট। পড়ো ভালো করে, একটু পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। প্রত্যেকে লাইক শেয়ার করো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকো, টাটা।